আমি পেশায় একজন চোর। বললে বিশ্বাস করবেন না, তবে সেই রাতটি আমার ভাগ্য বদলে দিয়েছিল এবং পরবর্তীতে আমার সঙ্গে কি ঘটেছিল সেটা জানলে আপনি চমকে যাবেন। সেই রাতের সেই পরিমেয়টি আমার জীবন এরকমভাবে বদলে দিবে আমি ভাবতে পারিনি। আমার জীবনের ঘটনাটা আপনারা শুরু থেকে শুনলে বুঝতে পারবেন। আমি বেশি কথা বলবো না, আপনাদেরকে আজকের ঘটনাটি একদম শুরু থেকে শোনাচ্ছি। বরাবরের মধ্যে কণ্ঠে আমি আরজে ইমরান আপনাদের সঙ্গে আছি এবং আপনারা দেখছেন ভূত বাক্স বাই আরজে ইমরান। আমাদের চ্যানেলটিকে যদি এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন এমন চমৎকার সব ঘটনা শোনার জন্য। আর আপনি যদি আপনার জীবনের ঘটনা আমাদেরকে পাঠাতে চান তাহলে আমাদেরকে ইমেল করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস এই ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন। তাহলে চলুন বেশি কথা না বলে আমরা সরাসরি ঘটনায় চলে যাই। আমার নাম কাদের। ছোটবেলা থেকেই আমি একটা জিনিস সব থেকে বেশি শুনেছি, সেটা হচ্ছে চোরের বাচ্চা চোর। মানে হচ্ছে আমার বাপ একজন পেশাদার চোর ছিলেন এবং ছোটবেলা থেকেই আমি যেখানে গিয়েছি শুধুমাত্র এই একটা কথাই আমাকে শুনতে হয়েছে, সেটা হচ্ছে চোরের ছেলে। এবং এটা নিয়ে আমি যতদিন পর্যন্ত গ্রামে থেকেছি আমার শুধুমাত্র এই সবই শুনতে হয়েছে। আমার স্পষ্ট মনে আছে যখন আমার বয়স 6 কি 7 বছর আমাকে স্কুলে ভর্তি করিয়ে দিয়ে আসলো। আমাকে চোরের ছেলে বিদায় কারোর পাশে বসতে দেওয়া হলো না। ছোট বাচ্চারাও আমাকে চোরের ছেলে বলে আমাকে ব্যঙ্গ করতে লাগলো। সেদিন আমি অনেক কষ্ট পেয়েছিলাম। এর পরবর্তীতে অনেকের সাথে বন্ধুত্ব করতে গিয়েছি, অনেক কিছু করতে গিয়েছি, কিন্তু আমার বাপজান একজন চোর এই কথা শুনে অনেকেই আমার সঙ্গে বন্ধুত্ব স্থাপন করতে চায়নি। একে একে আমি বড় হতে লাগলাম। আমি গ্রামে প্রায় অনেকটা একা একাই ঘোরাঘুরি করতাম। আমার একটা বন্ধু ছিল, সেই বন্ধুর সাথে আমি সবসময় মিশতাম। ওর বাড়ি আমাদের পাশের বাড়ির, মানে আমাদের একই মহল্লা ছিল, আমাদের পাশের বাড়ি থেকে একটু দূরে। তো ওর সঙ্গে আমি সবসময় মিশতাম। আর ওর মা ওকে সবসময় বকতো যেন আমার সাথে না মেশে। কারণ হচ্ছে আলটিমেটলি একজন চোরের ছেলে চোর হবে, সেটাই স্বাভাবিক। কিন্তু ছোটবেলা থেকেই আমার পড়ালেখার প্রতি একটা অন্যরকম টান ছিল এবং আমি চিন্তা করতাম যে আমি পড়ালেখা করে বড় একজন অফিসার হব, সেরকমটাই চিন্তা করতাম। আমি যখন প্রাইমারি স্কুল পেরিয়ে হাই স্কুলে ভর্তি হলাম তখনও অন্য গ্রামে স্কুল হওয়া সত্ত্বেও মানুষজন আমাকে শুধু এটা বলেই খেপাতো যে তোর বাবা একজন চোর। তো আমার আব্বাজান ছোটবেলা থেকেই মূলত চুরির সঙ্গে জড়িত এবং তখন থেকেই এমনভাবে জড়িয়ে গিয়েছেন যে এলাকার, এবং পুরো শুধু এলাকার না, পুরো জেলার মধ্যে সবথেকে স্বনামধন্য চোর হচ্ছে তিনি ছিলেন। যদি কোনো গ্রামে চুরি হতো তাহলে আমার আব্বাজানকে ধরে নিয়ে তাকে চার্জ করা হতো যদি সে চুরি নাও করতো। আমার আব্বাজান অনেক বলতো। এরকম একদিনের ঘটনা, সেদিন আব্বাজান আমাকে নিয়ে হাট থেকে বাড়িতে ফিরতেছিল বাজার করে। তো রাস্তার মধ্যে আটকে বলে কি যে চুরির টাকা দিয়ে ছেলে মেয়েকে খাওয়াচ্ছিস, বাজার করে নিয়ে যাচ্ছিস। তখন আমি ভালোই বড়, আমি তখন ক্লাস 7-এ পড়ি। বাজারটার ব্যাগটা আমার হাতেই ছিল। এরকমভাবে চুরির টাকা দিয়ে বাজার কিনেছি বলে মানুষজন আমার বাবজানকে তুলে নিয়ে গেল এবং সেই সঙ্গে যে বাজারগুলো আমার হাতে ছিল, বড় একটা মাছ ছিল। যদিও আব্বাজান তার নিজের ফসল বিক্রি করে, আব্বাজান পাশাপাশি মাঠের কাজও করতেন, ফসল আমার সামনে বিক্রি করে সেই ফসলের টাকা দিয়ে সেই বাজারগুলো করেছিলেন। ওদিন মানুষের প্রতি আমার ভীষণ ক্ষোভ লেগেছিল এবং আমি ওদিনকেই শপথ করেছিলাম যে মানুষ আমাদেরকে যেভাবে এরকমভাবে হেয় করেছে বা আমার সামনে বিক্রি করা ফসলের টাকা দিয়ে আমার বাপজন যেরকম জিনিসপাতি কিনে নিয়ে এসেছে, সেই মানুষদেরকে আমি ছাড় দিব না এবং সেই মানুষদেরকে একদিন আমি দেখে ছাড়ব। আমি আস্তে আস্তে বড় হতে লাগলাম। ওই ঘটনার পরে আমি সকলের প্রতি একটা অন্যরকম ক্ষোভ রেখেছিলাম এবং আমার আব্বাজানকে এক প্রকার জেলের ভাত খাওয়ানো হলো। মানে তার প্রায় 7 বছরের জেল হয়ে গেল। কারণ চুরিটা ছিল আমাদের 2 গ্রাম পরের একটা চেয়ারম্যানের বাড়িতে বড়সড় ধরনের চুরি হয়েছিল। পরবর্তীতে আমার আব্বাজান 5 বছর জেল খাটার পর বের হয়েছিল এবং সে নির্দোষ প্রমাণিত হয়েছিল যে ওই চুরিটা সে করেনি। কিন্তু মাঝখানের যে 6 বছর সে জেল খাটলো, এই 6 বছরে আমি একটু একটু করে বড় হতে লাগলাম। জেলখানা থেকে বেরিয়ে আমার আব্বাজান কয়েক মাসই আমাদের সঙ্গে ছিলেন, তারপর তিনি মারা গিয়েছিলেন। যদিও আমার আব্বা পেশায় একজন চোর ছিলেন, সেটা নিয়ে আমার শুরুতে আক্ষেপ থাকলেও পরবর্তীতে তিনি এক প্রকার ভালো হতে চেয়েছিলেন এবং সেদিন থেকেই, যেদিন তার নিজের টাকার ফসল বিক্রি করে, নিজের মেহনতের ফসল বিক্রি করে বাজার করে বাড়িতে ফিরছিল, কিন্তু সেই বাজারটা আমরা নিয়ে যেতে পারিনি। যাই হোক, এরকম করেই ছোটবেলার দিনগুলো আমার কেটেছিল এবং আমি চিন্তা করেছিলাম যে পড়ালেখা করে এরকমভাবে সকলের মুখের চুনকালি আমি মাখাবো এবং পড়ালেখা করে একদিন বড় অফিসার হব। তারপর এরকম করে দিন কাটতে লাগলো। আমার আব্বাজান মারা গেলেন। সকলে বলতে লাগলো চোরটা মরেছে
এবার আর এলাকায় কোনো চুরিচামারি হবে না। তো আমি তখন হচ্ছে গিয়ে ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়েছি। পরীক্ষা দেওয়ার পরের কিছু মাস পরের সময় আমি হচ্ছে গিয়ে আমার ঘরেই শুয়েছিলাম। হঠাৎ করেই সকালবেলা কিছু লোক আমার বাড়িতে আসলেন। এসে বললেন কি যে আমি নাকি অমুকের বাড়িতে চুরি করেছি এবং সেটা নাকি তারা দেখেছে। এটা শুনে আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। কারণ হচ্ছে আমার বাপজান চুরি করলেও আমি নিজে কখনো এরকম পেশার সাথে যুক্ত হব না, সেটা আমি শপথ করেছিলাম এবং সেটা আমি কখনোই করব না, সেটা আমি জানি। কিন্তু এলাকার মানুষজন আমাকে সেটা বলে খোঁটা দিতে লাগলো। এমনকি পুলিশ নিয়ে এসেছে আমাকে ধরিয়ে দেওয়ার জন্য, কারণ যার বাড়িতে চুরি হয়েছে সে নাকি আমাকে সেইখানে দেখেছে। আমি তাকে হাজারবার বোঝানোর চেষ্টা করলাম যে না, আমি কোনো চুরি করিনি এবং আমি সত্যিই কালকে বাড়ি ছিলাম। আমার চাচারা সকলেই বলতে লাগলো যে ও তো কালকে বাড়ি ছিল, ও চুরি করবে কিভাবে, আর ও এসব বিষয়ের সঙ্গে কখনই যুক্ত না, ও ওর বাপের মতো না, ও পড়াশোনা করে ও এবার ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়েছে। কিন্তু কারোর কথা শুনল না। সে এক প্রকার পুলিশের হাতে আমাকে তুলে দিল। সেই ঘটনার পর থেকে আমি আর নিজেকে শান্ত করতে পারিনি, কারণ আমি একটা অন্যরকম ক্ষোভের মধ্যে চলে গিয়েছিলাম। আমার বাবাকে যেরকম অপবাদ দেওয়া হয়েছিল ঠিক তেমন অপবাদ বিনা দোষে আমাকে দেওয়া হলো। এবং সেটা চিন্তা করে আমি যখন জেলখানা থেকে বেরিয়ে আসলাম, প্রায় 1.5 বছর আমি জেল খেটেছি এবং এটা আমার জীবনের সব থেকে একটা কালো অধ্যায় ছিল। একজন মানুষকে কিভাবে কেউ পরিবর্তন করে দিতে পারে সেটা সমাজের এসব চিত্র না দেখলে হয়তো বোঝা যাবে না। আপনারা হয়তো আমার ট্র্যাজেডির অল্প কিছু অংশ শুনেছেন, কিন্তু এর পরবর্তীতে আমি বের হয়ে জেদ নিলাম যে আমাকে যেহেতু চুরি চামারির একটা দাগ লাগিয়ে দিয়েছে, তাহলে আমি সেটাই করব এবং সেটা করে মানুষকে তাক লাগিয়ে দিব এবং মানুষ আমাকে ধরতেও পারবে না। আমি ঠিক তেমনটাই শুরু করলাম। ওই দিন জেলখানা থেকে বেরিয়ে আমি শখ করতে লাগলাম এবং ছোটোখাটো চুরি নয়, বড় বড় চুরি করার সিদ্ধান্ত নিলাম। এরকম করে প্রথম যেদিন আমি চুরি করলাম সেদিন হচ্ছে সেই চেয়ারম্যানের বাড়িতে ছিল যে চেয়ারম্যান আমার আব্বাজানকে বিনা দোষে 6 বছর জেল খাটিয়েছিল। সেই চেয়ারম্যানের বাড়িতে আমি ওত পেতে থাকতে লাগলাম এবং প্রায় অনেকক্ষণ পরে খোঁজাখুঁজি করে দেখলাম সেই চেয়ারম্যান তার বাড়িতে থাকবে না এবং অনেক রিসার্চ করেছি বেশ কয়েকদিন ধরে। তারপর চিন্তা করলাম যে অমুক দিনই আমি তার বাসা চুরি করব এবং সে পরিবার সমেত সম্ভবত কোথাও একটা গিয়েছিল এবং সেই রাতে এমনভাবে তার বাড়িতে হাত সাফাই করেছি যে তার বাড়িতে একটা দানা করিও আমি ফেলে আসিনি এবং সেইগুলো নিয়ে আমি এমনভাবে প্ল্যানিং করে এমন জায়গায় রেখেছি যে মানুষজন বুঝতেই না পারে যে এটা আমার কাজ বা আমি করেছি। যাই হোক, সেই চেয়ারম্যানের বাড়িতে একদম প্রায় অনেকগুলো টাকা এবং অনেক স্বর্ণালঙ্কার পেয়েছিলাম। সেগুলো আমি সাথে সাথে ব্যবহার করিনি, সেগুলো আমি রেখে দিয়েছিলাম এবং এরকম করে আবার যে লোক আমাকে বিনা দোষে 1.5 বছর জেল খাটিয়েছিল সেই লোকের বাড়িতে এর প্রায় 2 মাস পরে সব থেকে বড় চুরিটা করি, কারণ তারাও বেশ প্রভাবশালী এবং বড় লোক ছিল। এবং এরকম করে যে দুজন লোক আমার বাবাকে এবং আমাকে এরকমভাবে সর্বশান্ত করার চিন্তা করেছিল এবং আমার জীবনটা নষ্ট করে দিয়েছে, তাদের বাড়িতে সর্বোচ্চ চুরিগুলো আমি করেছি এবং করে সেই জিনিসগুলো নিয়ে আমি ওরকমভাবেই আমার পড়ালেখাগুলো চালিয়ে যেতে লাগলাম। পরবর্তীতে আমার ভালো একটা ইউনিভার্সিটিতে চান্স হলো, যেহেতু মাঝখানে 1.5 বছর কেটে গিয়েছে। আমি আমার ইউনিভার্সিটির নামও আপনাদের কাছে উল্লেখ করতে পারছি না, তবে সেটা ভালো একটা ইউনিভার্সিটি ছিল এবং সেখানে আমি চান্স পাওয়ার পরে যে জিনিসগুলো আমি চুরি করেছিলাম সেই জিনিসগুলো আমি ওইখান থেকে নিয়ে ঢাকার দিকে চলে যাই এবং ঢাকায় গিয়ে সেই জিনিসগুলো আমি খুব বেশি দামে বিক্রি করে আমার যে অ্যাকাউন্ট ছিল সেই অ্যাকাউন্টগুলোতে ভর্তি করে রাখি। এবং এর পরবর্তীতে আমার কেন যেন এই বিষয়গুলোর প্রতি একটা অন্যরকম নেশা চলে আসলো চুরি চামারির প্রতি এবং বড় বড় দাও মারতাম। তো আমি শহরে সাধারণত মানুষজন যে ছ্যাঁচড়া চুরিগুলো করে সেগুলো আমি কখনোই করতাম না। আমি 1 মাস 2 মাস ওয়েট করে আমি বিভিন্ন দামি দামি জিনিসপত্র বা যেখানে একবার দাও মারলে 5 মাস দাও মারা লাগবে না এরকম জায়গায় আমি দাও মারতাম। তো যাই হোক, এরকম করেই আমার সময় বেশ ভালো কাটছিল। তখন হচ্ছে আমি অনার্স 2nd ইয়ারে পড়ি এবং আমার বাড়িতে আমার মা এবং আমার দাদি তারপর আরও ভাই বোনেরা থাকতো। ওরা অসুস্থ ছিল, আমার দাদি অসুস্থ থাকার কারণে এবং আমার মা দুজনে অসুস্থ ছিল। আমি বাড়িতে চলে আসি। তখন তো আমার টাকা পয়সাটা তেমন কমতি ছিল না, কারণ হচ্ছে কি আমি যে টাকা পয়সা কামাতাম তাতে করে আমার নিজের ভালোভাবে চলে যেত এবং হোক সেটা চুরি, সেটা আমাকে মানুষই শিখিয়েছে করতে, কিন্তু আজ পর্যন্ত আমি ধরা খাইনি কখনো। এটা হচ্ছে আপনাদেরকে বলে রাখছি, কারণ এক প্রকার জিদ থেকে কিন্তু আমি এটার মধ্যে এসেছি এবং পড়াশোনার থেকে সরে না গিয়ে আমি কিন্তু দুটাই চালাচ্ছিলাম তখন। তো তখন হচ্ছে কি 2016 সালের ঘটনা, আমি অনার্স 2nd ইয়ারে পড়ি
আমি হচ্ছে কি ওই আব্বা মা এবং আমার দাদি অসুস্থ বিদায় আমি বাড়িতে আসি। তো বাড়িতে আসার পরে ওইখানের একটা ছেলে যে কিনা এইসব পেশার সঙ্গে যুক্ত ছিল এবং ওকে হচ্ছে গিয়ে ওই দ্বিতীয় দিন চুরি করার সময় নিয়ে গিয়েছিলাম এবং ও এসব বিষয় আবার খুব ভালো বোঝে এবং অনেকের সাথে রিসার্চ করে আমি কাজটা করেছিলাম। তো যাই হোক, আমরা কখনোই ধরা খাইনি গ্রামে চুরি করে। তো ও আমাকে বললো কি যে, ভাইজান আপনি গ্রামে যেহেতু আসছেন, আপনি কি অমুক জায়গায় যাবেন কিনা, অমুকের বাড়িতে অমুকের বিয়ে আছে এবং তার মেয়ের অনেক স্বর্ণ গয়না তৈরি করেছে। হিন্দু একটা বাড়ি ছিল। তো আমি তখন বললাম কি যে, না, এটা আমি কখনো করবো না। আমি মূলত সেইখানেই কাজ করি যেখানে হচ্ছে গিয়ে কেউ অনৈতিক পয়সা, অনৈতিক টাকা নিজের কাছে এনে নিজের পকেট পুঁজি ভরে এবং অন্যের উপর দোষ চাপায়, এরকম মানুষের বাড়িতে আমি চুরি করি। তাছাড়া ওই লোকটি তার নিজের মেয়ের বিয়ের জন্য এত কষ্ট করে টাকা পয়সা জমিয়েছে, গহনা তৈরি করেছে, আমি কেন তার টাকা পয়সা আনতে যাবো বা গহনা আনতে যাবো? এটা তো অন্যায় হবে। তো লোকটি তখন বললেন কি যে, ভাইজান মনে হয় জানেন না যে ওই লোকটি কে। যদি জানতেন তাহলে হয়তো এরকম কথা বলতেন না। ও হচ্ছে গিয়ে এই এলাকার সব থেকে দুষ্টু এবং সব থেকে খারাপ লোক। সে ওই এলাকার মেম্বার এবং এলাকার মানুষের টাকা পয়সা মেরে মেরে এরকম তার ঘর বাড়ি করছে, এইসব জিনিসপাতি করছে। তো সেই হিসাবে আপনার কি তারপর দয়া হবে? আমি জানি আপনি সৎ লোক এবং সেই জায়গায় চুরি করেন যেখানে আসলে যে অন্যের টাকা মেরে খাইছে। আমি জানি যে আপনি যখন অমুকের বাড়িতে চুরি করলেন দ্বিতীয়বার, ওইবার কিন্তু আপনি যে টাকা পয়সা পাইছেন প্রায় অর্ধেকই আমাকে দিয়ে দিছেন, অন্য ওস্তাদ আমাকে দেয় না এত টাকা। আর আপনি আপনার যে ভাগের অর্ধেক ছিল প্রায় 3 লাখ টাকার মতো আপনি এতিমখানা মসজিদে দান করছেন। এরকম ভালো মানুষ তো আমি দেখি নাই যেরকম চোর হয়ে ওরকম ভালো হয় যে টাকা পয়সা এরকম দিয়ে দেয়। তো আমি তাকে বললাম যে, দেখেন ভাই, আমি তো আসলে নিজের প্রয়োজন থেকে চুরি করি না, মানুষ আমাকে চোর বানাইছে এবং আমি সেই মানুষের বাড়িতে চুরি করি যে মানুষ আসলে নিজে দুর্নীতি করে এবং দুর্নীতির টাকা দিয়ে সাম্রাজ্য করছে। আমি তার প্রতি প্রতিশোধ নেই। তাছাড়া আমি কিন্তু বিশেষ কোনো খারাপ কাজ করি না বা কারো অর্জিত সম্পদ আমি লুট করি না। তারপর উনি বললেন কি যে, আচ্ছা ঠিক আছে, তাহলে কবে করা যায় কি? তো ওই লোক তখন বললো কি যে ও মেয়ের বিয়ে হচ্ছে গিয়ে আগামী মাসের 13 তারিখে। তো আজকে হচ্ছে 28 তারিখ, এর মাঝখানে এক দিনক্ষণ খুঁজতে হবে। তো আমি বললাম কি, আচ্ছা ঠিক আছে, আমি প্ল্যানিং করে তোমাদের জানাবো। তো ওই মাসের 5 তারিখে হচ্ছে গিয়ে ওদের বাড়িতে যারা ছিল ওরা শপিং করার জন্য ওদের সদরে যায় আর কি, শহরে যায়। তো শহরে গেলে, আর আমি তো এইসব কিছু করি না বা একবার জেল খেটেছি এইসব বিষয়ে তো মানুষজন জানে না। আমি তো ঢাকায় থাকি, আমি তো গ্রামে থাকি না। এইসব বিষয় সম্পর্কে মানুষজন টুকটাক আসলে জানে। তো যাই হোক, ওই লোকটি হচ্ছে গিয়ে আমাকে জানালেন যে 5 তারিখে ওরা হচ্ছে গিয়ে থাকবে না। তো আমি তখন প্ল্যানিং করলাম যে 5 তারিখেই ওদের ঘর থেকে সব কিছু নিয়ে আসবো। আমার আবার এইসব বিষয়ে খুব পারদর্শী ছিলাম, টেকনিক্যাল জ্ঞান বুদ্ধিতে, যেহেতু আমি শিক্ষিত ছেলে, পড়ালেখা জানি। তো টেকনিক্যাল বুদ্ধিতে পারদর্শী ছিলাম এবং আমি ওই দিনকে ওর বাড়িতে ঢুকে প্রায় ওরকম 10-12 লাখ টাকা প্লাস গহনা টহনা আমি পাই এবং এই জগৎকালের সর্বোচ্চ চুরি যেটা ছিল সেটা হচ্ছে ওইখানে পাই আমি। তো নিয়ে আমি হচ্ছে গিয়ে চলে আসি আর কি। চলে আসার পরে ওকে ওর টাকাটা বোঝাই দিই এবং ও যতটুকু পাবে ততটুকু আমি ওকে দিয়ে দিই এবং আমি ওকে বলি কি যে, তুই এক কাজ কর, যেহেতু ও একজন পেশাদার চোর এবং ও হচ্ছে গিয়ে থাকলে ওকে সন্দেহ করবে এবং ধরবে, তো আমি একটা বুদ্ধি করে সম্পূর্ণ দোষটা ওর ওপর যাতে যায় সেই দোষটা আমি ওর ওপর চাপাই। বললাম কি যে, তুই এক কাজ কর, তোকে আমি বেশি টাকা দিচ্ছি, এখানে তোর স্বর্ণ মোটামুটি 8-10 লাখ টাকা স্বর্ণ হবে, মোট ধর 20 লাখ টাকা। তো এর মধ্যে আমি তোরে টাকার পরিমাণ একটু বেশি দিয়ে দিচ্ছি, 7-8 লাখ টাকা দিয়ে দিচ্ছি। তুই এই টাকা নিয়ে হাওয়া হয়ে যা। আমার মনে হয় না যে তোর এইটা নেওয়ার পরে আর কোনো কিছু দরকার আছে, আর স্বর্ণগয়না যা আছে সব আমি রেখে দিই। তো ওই রাতে ওকে হচ্ছে কি ওই টাকাগুলো দিয়ে আমি যে কায়দায় আসলে জিনিসগুলো আমি ট্রান্সফার করি সেই কায়দায় আমি রেখে আসলাম একটা জায়গায় এবং সেই জায়গা থেকে আমি টাকা আসলে ওই টাইমে আমি ব্যবহার করি না। তো আমি নগদ 4 লাখ টাকা এবং বেশ কিছু স্বর্ণগয়না, আমি স্বর্ণগয়না আরও বেশি টাকার হবে ওকে জাস্ট বোঝানো আর কি, এবং সম্পূর্ণ দোষটা যাতে ওর ঘাড়ে যায় সেরকমভাবে আমি হচ্ছে গিয়ে ওকে বোঝায়া ওই জিনিসগুলো আমি যেখানে আসলে মূলত রাখি, ওইখানে একটা পুরাতন দুশান ভিটা আছে, যে ভিটা আসলে কেউ যায় না এবং যে ভিটায় এর আগেও আমি রেখেছি, তবে সেটা দিনের বেলায় ফজরের খানিকক্ষণ আগে। কিন্তু এই যে এরকম রাত গভীর 1-1:30 বাজে এরকম সময় আমি কখনো যাইনি। তো ওইগুলো নিয়ে ওই রাতে হাওয়া হয়ে যায় এবং ও আসলে এলাকায় থাকে না, ওকে যেহেতু টাকার পরিমাণ অনেক বেশি ছিল। তো যাই হোক, আমি হচ্ছে গিয়ে ওই জিনিসটা নিয়ে সেই ভিটার দিকে চলে যাই এবং যাওয়ার পথে ভিটার দিকে যাওয়ার পর একটা খাল পড়ে। তো সেই খালের ওইখানে আমি সেই ভিটার উপর আমি মূলত সেখানটায় রাখতে যাব, খুবই শুনশান, দিনের বেলা মানুষ যেতে ওখানে ভয় পায়, এরকম একটা জায়গায় গেলাম। আমার মধ্যে সব বিষয় নিয়ে খুব একটা ভয় ডর ছিল না। তো যাই হোক, আমি জিনিসগুলো হচ্ছে গিয়ে ওইখানে যখন গর্ত খুঁজতেছিলাম এবং যেখানটায় আমি আসলে আগে থেকেই চেম্বার বানায় রাখছি, জাস্ট মাটিগুলো খোঁড়া লাগে এবং খুঁড়ে সেখান থেকে একটা কাঠের দরজা বের করা লাগে।
দরজা বের করে একটা সিক্রেট চেম্বার আছে, সেই চেম্বারের ভিতরে আমি টাকাগুলো বা যে কোনো জিনিস আমি লুকিয়ে রাখি যতক্ষণ না পর্যন্ত এলাকা ঠান্ডা হয়, লুকায় রাখি। তো যাই হোক, আমি লুকায়া ওই জিনিসপাতিগুলো আবার সুন্দর মতো ঢেকে নতুন ওইখানে যে গাছগুলো ছিল সেই গাছগুলো নতুন করে আমি সুন্দরভাবে দিয়ে আসলাম, যাতে করে কেউ না বুঝে। আর ওইখানে দিনের বেলাতেও কেউ যেতে সাহস পায় না, আসলেই যায় না। তো সেই জিনিসগুলো ওখানে লুকায় আমি যখন আসতেছিলাম, আমার কাছে কেন যেন মনে হচ্ছিল যে যখন আমি খুঁজতেছিলাম তখন থেকে মনে হচ্ছিল যে কেউ আমার দিকে তাকায় আছে। সাধারণত এরকমটা কখনো মনে হয় না, এরকমটা কখনো ভাবিও না। তো আমার মনে হচ্ছিল কেউ একজন তাকায় আছে। তো আমি যখন উঠলাম, উঠে সামনের দিকে তাকালাম, ওইখানে একটা গাছ ছিল বড় একটা, আর সম্ভবত কোনো লিচু গাছ টাছ হবে, ওরকম কোনো একটা গাছ। তো সেই গাছের ওইখান থেকে কেউ একজন দৌড় মেরে, মানে হয় না যে এক গাছ থেকে আরেক গাছে লাফ মারলে যেরকম শব্দ হয়, তো দৌড় মারলো ওরকমভাবে। তো ওইটা দেখে আমার পরাণে এক প্রকার পানি শুকায় গেল। আমার নিজের কাছে কেমন যেন ভয় ভয় লাগতেছিল, এরকমটা সাধারণত লাগে না। তো আমি ওই ভিটা থেকে খুব দ্রুত বের হয়ে আসলাম। বের হয়ে আসার পরে ওই রাস্তার একটা বাড়ির উপর দিয়ে পাশ দিয়ে গেলে একটা পড়ে আর কি, আপনার খাল, যেটা খাল পাড়ের রাস্তা পড়ে। এবং যেহেতু রাতটা কিঞ্চিত জ্যোৎস্না ছিল, আলো আলো একটু আলো আলো ছিল, তো আমি সেই রাতে হচ্ছে কি, যেহেতু রাস্তা দিয়ে আসলে মানুষের সঙ্গে দেখা হয়ে গেলে সমস্যা হয়ে যাবে, কারণ জিজ্ঞেস করবো যে এত রাত্রেবেলা কোত্থেকে আসতেছি। আর রাত তখন প্রায় 2টার বেশি বাজে, কারোর সম্মুখে পড়া যাবে না, পড়া গেলেই সমস্যা আছে। তো যাই হোক, আমি হচ্ছে গিয়ে ওই খালপাড়ের রাস্তা ধরে আসতেছিলাম। তো আচমকা আমি একটা সিগারেট ধরালাম, সিগারেট ধরে খাইতে খাইতে আসতেছি। তো হঠাৎ করে আমি খেয়াল করলাম আমার থেকে 7-8 হাত দূরে উপর থেকে একটা আগুনের গোল্লার মতো কিছু একটা নিচের দিকে নেমে আসতেছে। তো আমি সেটা দেখে আসলে খুব ভয় পেয়ে যাই, এবং ভয় পেয়ে ওইখানে আসলে কোনো গাছগাছরাও নাই যে আমি যেখানে লুকাবো। তো একদম মুহূর্তের মধ্যে, সেকেন্ডের মধ্যে আমার সামনে এসে দাঁড়ায় আর কি, এবং সেটা আগুনের মতো জল করতেছে। আর সামনে যদি আগুন জ্বলে, যেরকম একটা বিষয় আছে না যে আগুন জ্বলবে এবং এরকম দেখা যাবে, তো জল করতেছে। এর মাঝখানে ওই জিনিসটা যখন সামনে পড়লো, আমি খেয়াল করলাম যে ওই জিনিসটা আমার দিকে এগিয়ে আসতেছে। তো এগিয়ে এসে আমাকে দূর থেকে তার যে আগুনের যে অববায়টা ছিল সেটা সরে গেল, এবং আগুনের অববায় থেকে সে হচ্ছে কি একটা মানুষের রূপান্তর হলো, এবং তার পরনে একটা সাদা রঙের জুব্বা টাইপের কোনো কিছু একটা পরা, মাথায় এক ধরনের গোল পাগড়ি পরা, এবং মুখটা নাকাব দিয়ে ঢাকা। জ্যোৎস্নার আলোতে কিঞ্চিত বোঝা যাচ্ছে, জ্যোৎস্না অতটা তীব্র ছিল না। তো আমি সেটা দেখে প্রচণ্ড পরিমাণ ভয়ে আমি পিছনে হাঁটতে শুরু করি, এবং হাতের যে সিগারেটটা ছিল সেটা আমি ফেলে দিয়ে পিছনের দিকে দৌড়াতে শুরু করি। তো আমি পেছনের দিকে দৌড়ায়া যখন আমি আবার পেছন দিকে তাকাই, দেখি যে সেই জিনিসটা আমার পেছনে দাঁড়ায় আছে, এবং আমি সামনের দিকে তাকায় দেখি যে সামনের দিকে দাঁড়াচ্ছে, মানে দুই পাশেই। সম্ভবত সেকেন্ডের মধ্যেই সে এই পাশ থেকে ওই পাশে যাচ্ছে, ওই পাশ থেকে এই পাশে আসতে আসতে, এরকম কোনো একটা বিষয়। তো সেটা দেখে আমি ভয় পেয়ে যাই, এবং ভয় পেয়ে আমি তখন বলে উঠি যে আপনি কে, এবং আপনি এরকমভাবে আপনি যাচ্ছেন কীভাবে, আপনি কি কোনো ভূত প্রেত? তো ওই জিনিসটা তখন হেসে উঠলো, এত বিকট শব্দে হেসে উঠলো, হা হা করে। তো তখন একটা মেয়েলি কণ্ঠ আমাকে বলে উঠলো যে তুই ওই রাত্রে ওই জঙ্গলের ভিতরে কেন গেছিলি, এবং তুই আমাকে কেন বিরক্ত করলি। তো এই কথা শুনে আমি আসলে তখন ভয় পেয়ে যাই, এবং ভয় পেয়ে বলি কি যে ওইখানে আমি একটা কাজে গেছিলাম। তো আপনি কি, এবং আপনি ওই জঙ্গলের ভিতরে কী করতেছিলেন? তো সে কোনো কথা বলে না, সে হচ্ছে গিয়ে আমি সম্ভবত ওকে বিরক্ত করছি, কারণ হচ্ছে গিয়ে ও যেভাবে বলতেছে যে ওকে নাকি বিরক্ত করছে, ও নিশ্চয় ওইখানে বসেছিল এরকমভাবে এগুলো বলা বলি করতেছিল যে তুই জঙ্গলের ভিতর কেন গেলি এত রাত্রে, এবং ওইখানে কেউ যায় না, আমি নিরিবিলি ওইখানে বসে গল্প করতেছিলাম নিজের সাথে, বসে বসে কথা বলতেছিলাম, তুই কেন এখানে আসলি? তো এটা বলার পর সেই জিনিসটা তার গায়ে বেশ বড় বড় লোম দেখা যাচ্ছিল আমার কাছে যখন এগিয়ে আসলো, এবং তার গা দিয়ে একটা বাজে স্মেল আসতেছিল, মানে একটা পারফিউমের ঘ্রাণ, তবে এই স্মেলটা আমার কাছে ভালো লাগতেছিল না। তো আমি তখন বললাম কি যে আপনি কে? তো এটা বলার সাথে সাথেই সে আমার গালে একটা চাটি মেরে দিল, একটা থাপ্পড় মেরে দিল। তারপরে আমার আর জ্ঞান নেই, আমি নিজেও বলতে পারবো না যে আমি কোথায়, বা আমার নিজের কাছে কোনো জ্ঞান ছিল না। আমি ওই সময় জ্ঞান হারিয়েছি। এর পরবর্তীতে আমার যখন চোখ খোলে, কতক্ষণ পরে চোখ খুলেছি আমি বলতে পারবো না। তো আমি দেখি আমি একটা সুন্দর দেখতে একটা রুমের ভিতর শুয়ে আছি। রুমের চারপাশটা পুরো সাদা পেইন্ট করা, সেই সাথে ফ্লোরগুলো এক ধরনের মোজাইক করা, তবে সেটা সাধারণ টাইলস বা যে জিনিসগুলো দেখতে ওরকম কোনো কিছু না, একটু ভিন্ন ধরনের। তো আমি মনে মনে ভাবলাম যে আমাকে কে কোথায় নিয়ে আসলো, আমাকে তো বাড়িতে যেতে হবে, কারণ হচ্ছে বাড়িতে না গেলে তো আমি সত্যি ধরা পড়ে যাব। কারণ হচ্ছে কি, ওরা যদি দেখে যে আমি নাই বাড়িতে, আমি কিন্তু কালকে পর্যন্ত বাড়ি ছিলাম। তবে একটা জিনিস ভালো করছি, সেটা হচ্ছে আমি ওই দিন রাতের টিকিট কেটে রাখছিলাম। সেটা হচ্ছে যে আমি ওই দিন সন্ধ্যার দিকেই চলে যাব এখান থেকে, এরকম একটা টিকিট কেটে আমি টিকিটের যে অংশটা সেটা হচ্ছে কি আমি রেখে দিয়েছিলাম আমার মানি ব্যাগের মধ্যে, এবং
যাতে করে দেখাতে পারি যে আমি আসলে ওই দিনকে বিকেলবেলায় চলে আসছি, এরকম কোনো কিছু। আর চুরি হলে তো অন্তত পক্ষে আমার বাড়িতে একটু হলেও পুলিশ যাবে, কারণ হচ্ছে কি এরকম হিস্ট্রি আছে আমার। আর আমি একটা বিষয় দিয়ে রাখছি, সেটা হচ্ছে যে ও যেহেতু এখান থেকে পালাইছে, তার মানে ওই চুরি করছে, এবং ওকে দিয়েই আমি মূলত রিসার্চটা করাইছি। তা ওর বাড়ির আশেপাশে তো অনেকে দেখছে, তোমার মাথায় এটা খেলতে লাগলো যে যদি পুলিশ ট্র্যাকিং করে আমাকে ধরে ফেলে তাহলে তো সমস্যা আছে, আর যদি ঢাকার বাসায় খোঁজ নেওয়া হয় যে আমি, ওরা তো জানতে পারবে যে আমি নাই আসলে এখানে। তো যাই হোক, আমি যে রুমটা শুয়েছিলাম আমি উঠে আমি যখন আমি বসে দেখার পরে দেখলাম কি যে জানালাটা ছিল আমার বাম পাশে বিছানার পাশে, এবং যে বিছানার উপর আমার শুতে দেওয়া হয়েছিল সেই বিছানাটা খুব নরম, শোয়ার সাথে সাথে যেন তুলোর ভিতর ডুবে যাচ্ছে এরকম একটা জিনিস। তো আমি বিছানা থেকে উঠে বসার পরে তারপর আমি যখন বাদিকে তাকালাম, বাদিকের জানালা দিয়ে আমি দূরে খুবই বড় বড় গাছ দেখতে পাচ্ছি, এবং বিশাল এক শহরের মতো একটা জায়গা। তো আমি সেখানে শুয়ে আছি। তো এইরকম একটা জায়গায় এনে আমাকে কে শোয়া রাখলো সেটা তো আমি বুঝতে পারতেছিলাম না। তো তারপর সে হচ্ছে গিয়ে আমাকে, আমি চারিদিকে তাকাইলাম, এবং আমি যে জায়গাটা শুয়েছিলাম সেটা নিশ্চয় অনেক বড় একটা ইমারতের অনেক উপরে। তো খানিকক্ষণ বাদে দরজা নড়া খেলো, এবং আমি পাশের দিকে তাকায় দেখি যে জিনিসগুলো আমি সেই মাটির নিচে রেখে আসছিলাম সেই জিনিসগুলোই আমার পাশে পড়ে আছে। তো তখন আমার হাতটা কিন্তু সেই বিছানার সাথে বাঁধা, আমি ওখান থেকে উঠতে পারতেছি না। আমি দেখলাম যে একটা শিকল দিয়ে আমার হাত এবং পা বিছানার সঙ্গে বাঁধা। তো তখন সেই যে জিনিসটা আমাকে গতকালকে তুলে নিয়ে এসেছে, তার মুখে সেই সাদা রঙের নাকাপ পরা, শুধুমাত্র চোখ দুটো দেখা যাচ্ছিল। তো গত রাতে তো আমি ঠিকমতো দেখতে পারিনি। তো সেই মেয়েটি যখন ঘরের ভিতরে প্রবেশ করলো, আমি তার চোখের দিকে তাকিয়ে সত্যি বিষম খেলাম, কারণ তার চোখ দুটো এত সুন্দর এবং এত মায়াবী। তো আমি তাকে বলতে লাগলাম যে মাশাআল্লাহ, আপনার চোখটা তো খুব সুন্দর, আপনি কে বলুন তো, আমাকে এখানে কেন নিয়ে এসেছেন? তো সেই মেয়েটি কোনো কথার উত্তর দিচ্ছিল না। তো সে আমাকে আবার মারার জন্য কাছে এগিয়ে আসলো এবং বলল কি যে এই জিনিসগুলো কোত্থেকে আনছিস এবং চুরি করে নিয়ে আসছিস নিশ্চয়ই, তাই না? তুই নিশ্চয়ই একটা চোর। তখন সেই মেয়েটি আবার বলে উঠলো যে আমি জানি যে এগুলো তুই চুরি করে নিয়ে আসছিস, এবং আমি খোঁজ নিছি তুই অমুক বাড়িতে চুরি করে এরকমটা করেছিস, তাই না? তো আমি তখন বললাম কি যে সেটা দিয়ে আপনার কী কাজ, আপনি কে সেটা বলুন। তো তখন সেই মেয়েটি তার মুখের নাকাপটা সরালো এবং সরিয়ে, আমি আসলে তখন কিছু ভাবতে পারতেছিলাম না। আমি জাস্ট উঠে সেই মেয়েটি আমার মুখে আবার একটা থাপ্পড় মারলো। আমি জাস্ট তার দিকে তাকাইছিলাম, হাঁ করে তাকাইছিলাম। সে বলল কি যে তাকায় কী দেখিস? তো আমি বললাম কি যে আপনাকে দেখি, আপনি এত সুন্দর, আসলে আমি পাগল হয়ে যাচ্ছি, আপনি এত সুন্দর কেন? তো মেয়েটি তখন বললো কি যে আমি যেটা বলতেছি সেটার উত্তর দে, তুই এগুলো কেন নিয়ে আসছিস এবং কার কাছ থেকে নিয়ে আসছিস? তুই চুরি করে বেড়াস, তাই না? তো এই কথা বলার পর আমি শুধুমাত্র তার প্রশংসা করে যাচ্ছিলাম এবং তার ফ্ল্যাট করে যাচ্ছিলাম তাকে। তো মেয়ে মানুষ, বুঝতেই হবে, মেয়ে মানুষ হোক বা জিন হোক বা পরি হোক, তারা ফ্ল্যাটিংয়ের তাদের যদি কেউ প্রশংসা করে তাহলে তারা নিশ্চয়ই সেটা শুনে খুশি হয়। তো সেই মেয়েটা আমাকে বললো কি যে আচ্ছা ঠিক আছে তাহলে বল। আমি বললাম কি যে আমার হাতের শিকল এবং পায়ের শিকলটা খুলে দিন, তারপর আমি বলতেছি, এবং আমার ক্ষুধা লাগছে, কিছু খাবার নিয়ে আসেন। তো মেয়েটি তখন বললো কি যে আচ্ছা ঠিক আছে। তো আমি বুঝতে পারলাম যে সে শুনে আসলে ফ্ল্যাট করিয়া যায় করি সে প্রশংসিত হয়েছে আর কি। তো সে হচ্ছে একটা টেবিল নিয়ে আসলো এবং দুজন লোককে খাবার দিতে বলে গেল। তো সে হচ্ছে গিয়ে খুবই সুস্বাদু এক ধরনের বিরিয়ানি জাতীয় খাবার দিয়ে গেল, এবং চালগুলো গমের মতো ছিল এবং গম জাতীয় কোনো একটা জিনিস দিয়ে তৈরি। তো সেটা আমি খেতে ভালো লাগলো। তো সে বলতেছিল যে বল এবার তুই এগুলো কোত্থেকে নিয়ে আসছিস? তো আমি বললাম কি যে আমি এগুলো চুরি করে নিয়ে আসছি, এবং যেখান থেকে চুরি করে নিয়ে আসছি সে একটা খারাপ লোক। তো তখন বললো কি যে তুই একজন চোর, তাই না? তুই চুরি করে বেড়াস। তো আমি তখন বললাম কি যে এটা ঠিক কথা বলছেন, তবে আমি নিজে থেকে চোর হইনি, আমাকে চোর বানানো হয়েছে। তো মেয়েটা তখন বললো কি যে কী আবল তাবল বলতেছিস? তো আমি তখন বললাম কি যে একজন সুন্দরী মেয়ের এসব শোনা তো উচিত না, আপনি কোথায় নিয়ে আসছেন আমাকে বলুন তো, আপনি এই জায়গাটা কোথায়? তখন সেই মেয়েটি বললো কি যে আসলে আমি হচ্ছে একজন জিনের মেয়ে এবং আমি একটা পড়ি, এবং আমি ওই রাত্রে বসে গল্প করতেছিলাম যে রাত্রে তুই আমাকে এসে ডিস্টার্ব করছিস, আসলে এই জন্য তোকে আমি এখানে নিয়ে আসছিলাম, কিন্তু তুই এখানে কী লুকায় রাখছিস সেটা আমি দেখার জন্য পরে আবার চাই, এবং দেখি কি যে এই জিনিসগুলো বেশ কিছু অলংকার, এবং এটা কী জিনিস? তো আমি তখন বললাম এটা টাকা, আমাদের এখানে এগুলো ব্যবহার হয়, এগুলো খুবই দামি জিনিস, এই টাকা ছড়ালে এই অলংকারের অভাব হয় না। তো মেয়েটি আবার আমার কাছে এসে বললো কি যে কেন চুরি করছিস এবং কিসের জন্য? আমাদের এখানে চুরির শাস্তি কি জানিস? তো মেয়েটি আমার প্রায় কাছাকাছি চলে আসছে, এবং আমি যে শার্টটা পরেছিলাম সেই শার্টটার কলারটা ধরেছে। মেয়েটির হাত এত নরম বলে বোঝানো সম্ভব না, এবং মেয়েটি আমার এত কাছাকাছি চলে আসলো যে আমি সত্যি রোমান্টিক হয়ে যাচ্ছিলাম। আমি আচমকা মেয়েটির ঠোঁট রেখে চুমু খেয়ে ফেলি, এবং মেয়েটি তখন নিজে সরে গিয়ে বলে কি যে তোর এত বড় সাহস? তো আমি তখন বললাম কি যে আমি সাধে চুরি করিনি, আমি কিসের জন্য চুরি করছি সেটা যদি আপনি শোনেন তাহলে
আপনি নিশ্চয়ই এই কথা আমাকে বলতে পারবেন না, বা এই কথা বলবেনও না। তখন মেয়েটি বলল, তোর এত বড় সাহস তুই আমাকে। আমি তখন বললাম, আপনি অনেক সুন্দর, আর আপনি এত সুন্দর হয়ে আমার কাছে এত সুন্দর একটা ঠোঁট আমার কাছাকাছি নিয়ে এসেছেন। আসলে আমি নিজে চুমু খাইনি, এটা আমার ঠোঁট নিজে থেকে আপনার ঠোঁটের সঙ্গে লেগে গিয়েছে। আর সত্যি আপনাকে দেখে আমি পাগল হয়ে যাচ্ছি। যদি পাগল টাগল হয়ে যায় তাহলে মানসিক হাসপাতালে পাঠিয়ে দিন, ঠিক আছে? তো এই কথা বলার পর সে কিঞ্চিত রাগ ঠান্ডা হলো তার। আমি তার প্রশংসা করেছি, এটা ভেবেই হয়তো ঠান্ডা হয়েছে। তো যাই হোক, সে বললো কি, যাচ্ছে ঠিক আছে, কিন্তু চুরি কেন করছিস সেটা বল। তো আমি তখন বললাম কি যে, দেখুন, আসলে চোর কেউ নিজে থেকে হয় না, চোর মানুষ বানায়, এবং আমাকেও তৈরি করা হয়েছে। এবং আমি আমার সেই ঘটনাগুলো বলতে লাগলাম একদম শুরু থেকে। তো ও আমাকে বললো কি যে, আচ্ছা ঠিক আছে, আপনি যেহেতু এতটুকু বললেন, আমি প্রথমে আমার বাবার সেই ঘটনা শোনাইছি। তো ও বললো কি যে, এতটুকু যেহেতু বলছেন, এক কাজ করি, আমার একটা পছন্দের জায়গা আছে, সেখানে চলেন। তো খাওয়া দাওয়া শেষ করে আমি এবং সেই মেয়েটি, যার নাম ছিল হচ্ছে কি হাসনা, সেই হাসনা আমাকে একটা সুন্দর জায়গায় নিয়ে যায়, খুব সুন্দর দেখতে, একটা ফুলের বাগানের মতো জায়গা, এবং আকাশটা সম্পূর্ণ গোলাপি ছিল। একটা পাহাড়ি উপত্যকা, সেখানে ঘাস আছে, সেই ঘাসের উপর আমরা বসেছিলাম। বসে আমি সম্পূর্ণ কাহিনীকে বললাম, এবং আজকে কেন চুরি করছি সেটাও আমি বললাম। তো হাসনা তখন বললো কি যে আসলেই তোমার সাথে অনেক অন্যায় হয়েছিল, এবং তোমার বাবার সাথেও। তবে তোমার বাবার শাস্তি তোমাকে দেওয়াটা আসলে ঠিক হয়নি। তোমার বাবা যেসব অন্যায় কাজগুলো করেছে সেসবের শাস্তি তোমাকে দিয়েছে ওনারা, তবে এটা আসলে ঠিক হয় নাই। তো যাই হোক, আমি শুরুতে ভেবেছিলাম হয়তো তুমি খারাপ কাজ করে বেড়াও, খারাপ একটা ছেলে, এবং নিশ্চয়ই খারাপ কোনো কিছু করে তুমি বাড়িতে যাচ্ছ, কিন্তু এখন সম্পূর্ণরূপে আমার ধারণা পাল্টে গেল। তবে তুমি একটা কাজ খুব খারাপ করেছো, সেটা হচ্ছে তুমি আমাকে আচমকা কিস করেছো। এটা কিন্তু একদম ঠিক হয়নি। আমি তখন আবার বললাম কি যে, এত সুন্দর ঠোঁট যদি কেউ কাছাকাছি নিয়ে আসে, তাহলে তাকে চুমু না খেয়ে কি পারা যায়? তবে সত্যি আমি এটা বিশ্বাস করতে পারিনি যে আপনি একটা পরী। সাধারণত জিন ভূতে আমার ওরকম বিশ্বাস ছিল, কিন্তু ভয়টাই পেতাম না। বা তবে আপনি আমাকে যেরকমভাবে ভয় দেখিয়েছেন, আমি সত্যি আমার জীবনে এরকম কোনোদিন ভয় পাইনি। তো তখন সেই মেয়েটি বলল যে, সচরাচর আমি মানুষের কাছাকাছি যাই না, আমি ওইখানে মাঝে মধ্যে ওইখানের ওই গাছগুলোতে বসে থাকি। আমার ভালো লাগে ওইখানের পরিবেশটা, মানুষজন থাকে না। ইভেন দিনের বেলাতেও আমি মাঝে মধ্যে এখানে বসে থাকি, কারণ ওইখানে মানুষজন খুব একটা আসে না বললেই চলে। তবে তোমার মতো এরকম একটা সাহসী ছেলে যে এখানে এসেছে এবং এসে এরকম একটা কাজ করে যাচ্ছে, কি কাজ করছো বা কেন করছো সেটা আমার জানার খুব আগ্রহ ছিল। এই কারণে আমি তোমার সামনে তখন গিয়েছি। তবে তুমি ভয় পেয়েছিলে স্বাভাবিক, তবে অতটা ভয় পাওনি যতটা পাওয়া উচিত ছিল। আমি দেখি আমার ভাইয়েরা যারা জিনেরা আছে, ওরা মানুষকে ভয় দেখায়। আমার এক দুষ্টু ভাই আছে, ও এরকমভাবে মানুষকে ভয় দেখিয়ে বেড়ায়। তবে তুমি যেটা করছো, আমার ধারণা তুমি অনেস্টলি খুব ভালো একটা কাজ করছো, এবং সত্যি তোমাকে দেখে আমার খুব ভালো লাগলো। আমি মূলত এখানকার জিনের যে সবথেকে বড় লোক এবং পাওয়ারফুল জিন আছে, সেরকম একটা জিনের মেয়ে। আমার বাবার নাম তাসফা, এবং তাসফা জিন হচ্ছে গিয়ে এই অঞ্চলের সবথেকে শক্তিশালী এবং ক্ষমতাধর জিনদের মধ্যে একজন, এবং আমার বাবাকে প্রায় সবাই চেনে। তো এই যে ইমারতটা দেখছো, ওই ইমারতের যে রুমটা ছিল, ওইটা আমার রুমে ছিল। আর মূলত হচ্ছে গিয়ে আমি তোমাকে তুলে নিয়ে আমার রুমে নিয়ে এসেছিলাম, কারণ হচ্ছে অন্য কোথাও তো নিতে পারছিলাম না। বাবা যদি বিষয়টা জানতে পারে তাহলে হয়তো তিনি রাগ করবেন, আর মানুষের দুনিয়ায় উনি আমাকে যেতে নিষেধ করেছেন। তবে এখন থেকে আপনার সঙ্গে পরিচয় হওয়ার পরে আমি আপনার প্রতি একটা অন্যরকম সিম্পেথি আমার কাজ করা শুরু করেছে, অন্যরকম সহানুভূতি। আমি সেটা আসলে বলে ব্যক্ত করতে পারবো না। তবে আপনাকে যে কয়েকবার মেরেছি সেটার জন্য আপনি ক্ষমা করবেন আমাকে। তো আমি তখন বললাম কি যে, তোমার মতো সুন্দরী আরেকটু মারলেও সমস্যা হবে না। এটা বলার পর সে আমাকে বললো কি যে, আবারও, তাই বলে সে আমার কাঁধে আবার একটা থাপ্পড় মারলো। তো বললাম কি যে, থাপ্পড়টা খুব সুন্দর লাগলো, তবে আপনি যে তুই থেকে আপনিতে চলে আসবেন সেটা ভাবতে পারিনি। আপনি চাইলে আমাকে তুমি করে বলতে পারেন। এবং তখন মেয়েটি বললো কি যে, যার নাম ছিল হাসনা, হাসনা বললো যে, আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি আমাকে তুমি করে বলো, তোমার নামটাই তো জানা হলো না। তো আমি তখন বললাম কি যে, আমার নাম কাদের। তখন বললো কি যে, ভালো নাম, পুরো নাম কি এটাই? তো বললাম কি যে, আমার নাম আব্দুল কাদের জিলানি, একজন খুবই বিখ্যাত, আমাদের ধর্মের একজন খুবই বিখ্যাত লোকের নাম রাখা, এবং উনি খুবই ভালো একজন লোক ছিলেন, সৎ লোক ছিলেন। তবে আমি কিন্তু অতটা সৎ নই। তো তখন হাসনা বললো কি যে, তুমি আসলে খুব সৎ মানুষ এবং ভালো মানুষ, মানুষজন তোমাকে খারাপ করেছে, তবে তুমি সফল হও সেটা আমি দোয়া করি। তো যাই হোক, ও ওই দিনকে আমাকে বাড়িতে কাছে দিয়ে আসে, এবং মূলত হচ্ছে গিয়ে ওই দিন আমার বাড়িতে যে পুলিশ আসবে সেটা আমি জানতাম। এবং আমি তখন, হাসনা কি করেছে, হাসনা আমাকে একদম আমার ঘরের ভেতরে দিয়ে এসেছে। তো হাসনা যখন দিয়ে এসেছে তখন আমাদের এখানে সকাল 7টা কি 7:30 হবে। তো স্বাভাবিকভাবে আমি যেহেতু
অনেকক্ষণ ঘুমিয়েছি। হাসান যখন আমাকে নিয়েছে তখন 2টার কাছাকাছি এবং আমি 7টা পর্যন্ত কিন্তু হাসানদের ওখানে ঘুমিয়েছি। এবং আমার বাড়িতে পুলিশ আসে 11টা বাজে এবং বলে কি যে তুই কালকে কোথায় ছিলি? তো আমি বললাম কি যে কলকাতার বাসায় ছিলাম এবং আমার পরিবারের সবাই জানে যে আমি বাড়িতে ছিলাম এবং খাওয়া দাওয়া করে আমার বাড়িতেই ঘুমাইছি। তো যাই হোক, বলে কি যে তুই বাড়িতে আসছিস সেরকম সময় একটা চুরি হইলো। তো আমি বললাম যে সেটা আপনি আমাকে বলতেছেন কিসের জন্য? আমি তো আর চুরিচামারি করি না বা আমি ঢাকায় থেকে পড়াশোনা করি, সেটা আপনারা খুব ভালোভাবে জানেন এবং আমি খুব ভালো একজন স্টুডেন্ট। আপনারা যদি সন্দেহ হয় তাহলে আপনি ওখানে গিয়ে জিজ্ঞেস করেন, সমস্যা কী? আপনার তো জিজ্ঞেস করতে কোনো সমস্যা নেই, তাই না? তো তখন পুলিশ বলে কি যে দেখতেছি যদি কোনো কিছু হয় তাহলে তোর সন্দেহ তোর অমুক জায়গায় দিয়ে এরকম একটা খারাপ কথা আমাকে বললো। তাই বললাম যে দেখুন, আপনি একজন শিক্ষিত লোকের সঙ্গে কথা বলতে পারেন না। তো এর কিছুক্ষণ পরে হচ্ছে কি একজন কনস্টেবল আসে এবং বলে কি যে অমুকের বাড়িতে গেছিলাম, ও তো পলাইছে, ও আসলে নাই, তার মানে চুরিটা ওই করছে। তো আমি যেরকমভাবে প্ল্যান করছিলাম ঠিক সেরকমভাবে এক্সিকিউট হলো এবং হচ্ছে কি বললো কি আচ্ছা ঠিক আছে, তুই আপাতত তোকে যেতে দিচ্ছি, তবে ডাকলে কিন্তু আসতে হইতে পারে, ঢাকায় তুই যেখানে পড়িস সেখানে ঠিকানা দিয়ে যা। তো আমি আমার ভার্সিটির ঠিকানা দিয়ে গেলাম এবং যে বাসায় থাকি সেই বাসার ঠিকানা আমি দিয়ে গেলাম। আসলে মানুষজন এখন পর্যন্ত আমি যতগুলো চুরি করেছি বেশিরভাগ চুরি আমাকে ধরতে পারেনি এবং আমি কোনো প্রমাণ রাখি না, এরকমভাবে প্ল্যানিং করে চুরি করি। তো যাই হোক, ওই দিনকে হচ্ছে কি আমি ওই দিন রাত্রেবেলা আমার চলে যাওয়ার প্ল্যান ছিল, তবে আম্মা বললো কি যে পিঠা বানাইছি, খেয়ে তারপরে যা। তো রাত্রেবেলা আমি পিঠাটা খেয়ে পেট অনেক ভরে গেছিলো। তো আমি হচ্ছে কি ওই আমাদের বাড়ির পাশে ভিটা আছে একটা, সেই ভিটার পাশে হচ্ছে একটা ফাঁকা জায়গা ছিল, সেখানে একটা মাচালি পাতা আছে, সেই মাচালি পাশে হচ্ছে আমি বসেছিলাম। এটা প্রায় গ্রামের প্রত্যেক বাড়িতেই থাকে গরমকালে। তো আমি হচ্ছে কি তখন ওখানে বসেছিলাম এবং হঠাৎ করে আমি খেয়াল করলাম সেই অদ্ভুত যে পারফিউমের ঘ্রাণটা যেটা আমি ওই দিনকে পাইলাম গত রাতে, সেই ঘ্রাণটা আমার কাছাকাছি চলে আসছে এবং খুব তীব্রভাবে বাতাসে ভেসে আসতেছে। তো আমি বুঝতে পারছি যে হাসনা নিশ্চয়ই এসেছে এবং এটা হাসনার গায়ের ঘ্রাণ। তো আমি তখন বললাম যে হাসনা, তুমি নিশ্চয়ই আশেপাশে আসো, তাই না? আমার তখন হাসনা বলে কিছু টের পেলে কীভাবে যে আমি আসছি? আমি তো দৃশ্যমানও ছিলাম না। তো একদম স্পষ্টতভাবে হাসনা আমার পাশেই বসেছিল, যে মাচালের পরে আমি বসেছিলাম সেই পাশেই। আমি হেলান দিয়ে একটা গাছের সাথে বসেছিলাম। তো হাসনা যে আমার পাশে বসে আছে সেটা আমি জাস্ট তার গায়ের ঘ্রাণ শুনেই বুঝতে পারছি। তখন আমি বললাম কি যে আমি বুঝতে পারতেছিলাম কেন যেন তুমি এখানে আছো, কেন যেন মনে হচ্ছিল এবং তোমাকে মিস করতেছিলাম। তো হাসনা মেয়েটা আসলে ফ্ল্যাট মানুষ অথবা জিন যার সাথে করা হয় না কেন, তারা আসলে খুব দ্রুত পটে যায়। মেয়ে মানুষ বা মেয়ে জিন হোক না কেন, ফ্ল্যাট করলে তারা খুব দ্রুত পটে যায়, এটা আসলে তখন প্রমাণিত হলো। তখন বললো কি যে আমি বললাম কি যে তোমাকে মিস করতেছিলাম, এই জন্যই হয়তো তুমি চলে আসছো আমার কথা চিন্তা করে। তো আমি তখন একটা গান শুরু করলাম। তো হাসনা তখন বললো, মাশাআল্লাহ, তুমি তো খুব চমৎকার গান করো। আমার একটা অভ্যাস খুব ভালো ছিল যে আমি খুব ভালো গান গাইতে পারতাম, আমার গানের গলা খুব সুন্দর ছিল। স্কুলে একটা সময় যখন ক্লাস 6-এ ভর্তি হলাম, আমার গান এক ম্যাডাম ছিল, সে শুনতে চাইতো এবং বলতো কি যে কাদের কি সুন্দর গান করে দেখো। তোমরা শুধুই ওকে নিয়ে এরকমভাবে হাসি ঠাট্টা করো। তবে মানুষজন এরকমভাবে হাসি ঠাট্টা করতো বলে আমি গান গাইতাম না। আমি সেই সব ঘটনাও ওকে বললাম এবং ছোটোবেলা থেকে যত কষ্ট, যত ইমোশনাল গাথা ছিল, সমস্ত জিনিসই ওকে একটু একটু করে বলতে লাগলাম। তো ও প্রত্যেক দিন এরকমভাবে আমার সঙ্গে দেখা করতে আসতো। মূলত ওর কারণেই আমি আরও প্রায় 1 সপ্তাহ মতো গ্রামে ছিলাম এবং প্রতিদিন আমার সঙ্গে রাত্রেবেলা দেখা করতে আসতো এবং ও বলতো কি যে তোমার সাথে কেন যেন গল্প করতে আমার খুব ভালো লাগে, তোমার সাথে কথা বলতে খুব ভালো লাগে, তোমার এই যে ছোটোবেলার কাহিনী, মানুষজন তোমাকে কীভাবে অবহেলা করতো, এই সব কিছু খুব ভালো লাগে আমার কাছে এবং কেন যেন তোমার সাথে সময় কাটাতে আমার খুব ভালো লাগে। এটা কেন লাগে আমি বলতে পারবো না। তো আমি সেই গান গাওয়ার কাহিনী শোনালাম, তারপর ছোটোবেলায় সেই স্কুলের কাহিনীগুলো শোনালাম, মানুষজন কীভাবে আমার সাথে বন্ধুত্ব করতে চাইতো না, তারপর সেই একা একা ঘুরে বেড়ানোর কাহিনী শোনাতাম, তারপরে টুকটাক লিচু চুরি করার কাহিনী শোনাতাম, এগুলো তো সবাই করে, মাছ মারার গল্প শোনাতাম, তারপর কি করে জেলখানে কি করেছিলাম সেসব গল্প শোনাতাম। তো সব মিলিয়ে ও আসলে আমার প্রতি এতটা টান অনুভব করবে আমি নিজেও বুঝতে পারিনি। আর মেয়েটি এত পরিমাণ সুন্দর ছিল, মেয়েটি হাসনা আসলে এত সুন্দর ছিল, আপনারা নিজের চোখে না দেখলে বিশ্বাস করবেন না। সত্যি কথা, আমি কসম কেটে বলছি, এত সুন্দরী আমি যদি আপনাদেরকে দেখাতে পারতাম এখন, তাহলে হয়তো আপনারা বিশ্বাস করতেন, তবে সেটা আসলে সম্ভব না, আমি ওকে দেখাতে পারবো না আপনাদেরকে। তো যাই হোক, আমার নিজেরই ওর প্রতি একটা অন্যরকম টান অনুভব করছিলাম এবং যখন আমি ওকে ছেড়ে যেদিন আমি ঢাকা চলে আসলাম, আমি যে বাসে করে আসছিলাম, আমাদের ওইখান থেকে সাধারণত বাস সন্ধ্যার পরে ছাড়ে, যে বাসে করে আমি আসছিলাম, আমি কিছুক্ষণ পর দেখছিলাম যে হাসনা আমার জানলার কাছে আমার সঙ্গে উড়ে আসছে। তো হাসনা যে উঠতে পারে সেটা আমি জানতাম এবং হাসনাকে যে আমি সত্যিকারে ভালোবেসে ফেলেছি সেটা আমি ঢাকা যাওয়ার পরে বুঝতে পারি। কারণ হাসনা 2 দিন 3 দিন হচ্ছে গিয়ে ঢাকা যাওয়ার পর তো ও তো আর ওইদিকে যায়নি, ও গ্রামে আসার পরে আমার সঙ্গে এরকমভাবে 6-7 দিন বা যে কদিন হোক গল্প করেছে, আমার সঙ্গে সমস্ত কিছু শুনেছে। তো
তো আমি ঢাকা যাওয়ার পর বুঝতে পারি, আমি যখন শহর ছেড়ে গ্রাম ছেড়ে ঢাকা চলে আসি, আসার পরে প্রথম দিন আমি ব্যস্ত ছিলাম, আমি ওর সঙ্গে কথা বলার তো কোনো ওয়ে নাই, কারণ ও না আসলে আমি কথা বলতে পারবো না। তো কেন যেন আমি সারাদিন ওর প্রতি মগ্ন থাকতাম বা ওর প্রতি একটা টান অনুভব করতাম। তো ও হাসনা আমার জন্য এরকম টান অনুভব করে কিনা সেটা তো আমি জানি না, কারণ ওর কাছে তো চাইলে আমি যেতে পারবো না, কারণ ওর ঠিকানা বা কোথায় থাকে কীভাবে যায় সেসব তো আমি জানতে পারবো না, কারণ ও একটা মানুষ না, ও হচ্ছে একটা পরী, একটা জিন। তো আমি ওই দিন রাত্রে বসে বারান্দা বসে সিগারেট খাচ্ছিলাম, আর হাসনার কথা মনে হচ্ছিল আমার, এবং হাসনাকে নিয়ে একটা কবিতা লিখে ফেললাম। আমি কবিতাও খুব ভালো লিখতে পারতাম। তো কবিতা লিখে আমি আমার এক রুমমেটকে শোনাচ্ছিলাম। তো রুমমেট বলল কিছু খুব সুন্দর কবিতা। তো রুমমেট হচ্ছে কি বারান্দা থেকে নিজের ঘরে চলে গেল, এবং আমি এক রুমে একাই ঘুমাতাম, একাই করতাম। তো আমার রুমের বারান্দা থেকেও চলে গেল। তো আমি দরজাটা বন্ধ করে দিলাম, বন্ধ করে দিয়ে শুতে যাব, লাইট বন্ধ করলাম। তখনই মেয়েলি কণ্ঠে কেউ একজন সেই কবিতার আওড়াতে লাগলো, এবং আমি আমার রুমে সেই তীব্র ঘ্রাণটা পেলাম। এবং আমার কাছে যদিও ঘ্রাণটা ভালো লাগতো না, তবে খুব একটা সুন্দর ফুলের স্মেল, কী ফুলের স্মেল বলতে পারবো না। তো আমি তখন লাইটটা জ্বালায় বললাম কি যে, হাসনা তুমি এসেছো? তো হাসনা তখন বলল যে, আমি কি করে না এসে পারি বলুন, আপনি এখানে এসেছেন, আমি কি ঘরে একা থাকতে পারি? তো আমি তখন আচমকা হাসনাকে জড়ায় ধরলাম, এবং জড়ায় ধরে আমি তাকে তখন বললাম কি যে, হাসনা সত্যি আমাকে তোমাকে অনেক বেশি মিস করতেছিলাম, এবং তুমি বলে বোঝাতে পারবো না যে আমি তোমাকে কতখানি মিস করতেছিলাম। তো হাসনা তখন বললো, কেন মিস করতেছিলেন? আমি তখন বললাম, তার আগে বলেন আপনি এখানে কেন আসছেন ম্যাডাম? তো তখন সে বললো কি যে, আমিও যে আপনাকে খুব বেশি মিস করতেছিলাম, এই জন্য যে আমি থাকতে পারতেছিলাম না। তো আমি সত্যি হাসনাকে তখন খুবই ইতস্ততভাবে বলা হয়েছে সম্ভবত। তো আমি তখন তাকে বলে দিলাম যে আই লাভ ইউ। তো ও তখন বললো, আই লাভ ইউ মানে কি? তো আমি তখন বললাম যে আই লাভ ইউ মানে হচ্ছে আমি তোমাকে ভালোবাসি, তো আমি তোমাকে ছাড়া আসলে থাকতে পারবো না। তো হাসনা তখন সত্যি বলে কিছু সত্যি? আমি তখন বললাম যে হ্যাঁ, আপনার মতো এরকম একজন সুন্দরী কাউকে না ভালোবেসে আসলে থাকা যায় না, সত্যি আমি আপনাকে খুব পছন্দ করে ফেলেছি। তো হাসনা কোনো কথা নেই বার্তা নেই আমার কোলের উপর উঠে বসলো, এবং আমাকে চুমু খেলো, এবং খুব গভীর চুমু। সেই চুমুর গভীরতা আমি আসলে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। এবং হাসনা হচ্ছে গিয়ে ওই দিন সারা রাত আমার সঙ্গে বসে গল্প করলো, এবং পুরো রাত হচ্ছে গিয়ে আমার সঙ্গে গল্প করে কাটিয়ে দিল, এবং বললো কি যে, তোমার সাথে থাকতে আমার ভালো লাগে, তোমার সাথে সময় কাটাতে আমার খুব ভালো লাগে, এবং তুমি যে কষ্ট করে সারা জীবন বড় হয়েছ, সেই কষ্টের গল্প কেন যেন আমাকে খুব কষ্ট দেয়। তাই বললাম কি যে, একজন পরীর মনে এরকম যে আবেগ থাকতে পারে সেটা আমি আসলে কখনো জানতাম না, এবং আমি আসলে কখনো প্রেমটা এরকমভাবে করিনি। তবে যেরকম মেয়ে আমি তোমাকে পেয়েছি, এবং তুমি পরী হও বা মানুষ হও, সেটা নিয়ে আমার আসলে কোনো আক্ষেপ নেই। তবে এক আচমকা হবে চুরির গল্প দিয়ে তোমার সাথে এরকম অ্যাটাচ হয়ে যাবে, সেটাও কখনো ভাবতে পারিনি। তো তখন বললো কি যে, শোনো, তুমি নিজেকে কখনো চোর বলবে না, তুমি হচ্ছে ন্যায়ের পক্ষে কাজ করা একজন যোদ্ধা, যেটা আমি মনে করি, এবং সবসময় তুমি কিন্তু সেটাই করেছো। তোমার বাবার যারা খারাপ করেছিল তাদের প্রতিশোধ তুমি তো নিয়েছো, তবে আমিও তাদের প্রতি প্রতিশোধ দিব। সেটা হবে তুমি একজন সফল কোনো ভালো মানুষ হও, এবং একজন সফল এবং টাকার মালিক হও, তাহলেই এইসব লোকদেরকে শাস্তি দেওয়া যাবে। তো যাই হোক, এই ঘটনার পরে অনেকগুলো বছর মাঝখানে পেরিয়ে যায়, প্রায় 17 সালের ঘটনা এটা, 16 সালের পরে 17 সালের ঘটনা। ওইখানে প্রায় 6 মাস হাসনা আমার সঙ্গে এরকমভাবে দেখা করে, এবং 17 সাল থেকে প্রায় 23 সাল পর্যন্ত, করোনার শেষ সময় পর্যন্ত আমার পড়ালেখা টোটালি কমপ্লিট হয়। এবং কমপ্লিট হওয়ার পরে মাঝখানে হাসনা অবশ্য আমাকে অনেকবার বলেছে যে সে টাকা পয়সা বা স্বর্ণালঙ্কার যাই দিক, সে দিয়ে যেসব স্বর্ণ আমি এখানে নিয়ে গিয়েছিলাম ওই জিনিসগুলো হচ্ছে কি ওর কাছে তখনও ছিল, ওর কাছে রেখে দিয়েছিলাম, বললাম যে এগুলো আমি নিব না। তো তখন বললো কি যে, আমি এগুলো তোমাকে দিয়ে দিচ্ছি, কিন্তু সমস্যা হচ্ছে কি এইগুলোর থেকে খুব দামি কিছু জিনিস আমি তোমাকে দিই, সেগুলো বিক্রি করে তুমি একটা ব্যবসা শুরু করো। তো বললাম কি যে, আমি তোমার দেওয়া কোনো কিছু নিব না, আমি নিজে থেকেই শুরু করবো। তো হাসনা এইগুলো থেকে আবার আমাকে খুব সমীহ করতে খুব ভালোবাসতো, খুব আদর করতো সবসময়, এবং প্রায় দীর্ঘ 8 বছর ধরে হাসনা আমার সঙ্গে আছে। তো এর মাঝখানে ও আমাকে অনেক সুবিধা দেওয়ার চেষ্টা করেছে অনেকভাবে, কিন্তু ওর কাছ থেকে আমি সেরকমভাবে কোনো কিছু নেওয়ার দাবি কখনোই করিনি। তো যাই হোক, এর পরবর্তীতে আমি পড়াশোনা শেষ করে আমি নিজে থেকে একটা ব্যবসা প্রতিষ্ঠান দিই, এবং পরবর্তীতে হচ্ছে কি আমি একটা চাকরির জন্য অ্যাপ্লাই করেছিলাম ব্যাংকে। তো সেই ব্যাংকে আমার চাকরিটা হয়ে যায়, খুবই ব্যাংকের হচ্ছে উচ্চ ম্যানেজারের পরে যে পদটা থাকে, আমি বলতে পারছি না আপনাদেরকে কোন ব্যাংক কিসের কি, কিন্তু বড় একটা চাকরি, সেটা আমি বলতে পারছি না, সম্মানজনক পেশা আর কি। তো সেটা পাওয়ার পরে যখন অফিস থেকে আমাকে গাড়ি দিল, অফিসের সমস্ত কিছু, তো হাসনার ওই মূলত চাকরি পাওয়ার পর থেকেই আমি
আমার হাসনাকে বিয়ে করি এবং আমার পরিবারের সবাই জানে যে আমার যে বউ আছে সে একটা পরী এবং সে কোনো মানুষ না, সে একটা জিন এবং সে আমার সাথেই থাকে, কিন্তু অন্যান্য সবাই জানে না। কারণ হাসনা তো নিজে থেকে সবার সামনে আসবে না, বা আমি মানুষের সামনে তাকে নিয়েও যাই না। যদি কোনো বড়সড় পার্টি টাটি থাকে আমি সত্যি ওকে নিয়ে যাই না কোথাও, কারণ মানুষ খুবই খারাপ হয়। এবং আমি অনেকবার এরকম তান্ত্রিকের সামনেও পড়েছি যে আমি হাসনার সঙ্গে যাচ্ছি, কোনো একজন হুজুর বা তান্ত্রিক ভণ্ড করার সামনে পড়েছে, তখন ওরা হাসনাকে ট্র্যাক করার চেষ্টা করে। এই কারণে আমি ওকে কখনো রিস্কের মধ্যে ফেলিনি। তো এই বিষয়গুলো সম্পর্কে ওর হাসনার বাবাও জানে এবং হাসনার বাবা খুবই প্রভাবশালী একজন জিন ওদের এলাকায় জানে, এবং হাসনা কিন্তু নিজেও ওই বিষয় সম্পর্কে ওর বাবাকে বুঝিয়েছে এবং ওর বাবা পরবর্তীতে মেনে নিয়েছে আমাকে। এবং ওর বাবার জাস্ট একটাই সমস্যা যে জিনেরা অনেক বছর বাঁচে কিন্তু আমি অনেক বছর বাঁচবো না, এবং সন্তানাদি হলেও সেগুলো হয়তো রেখেই মারা যেতে হবে, এবং সম্ভবত ওনার মেয়ের ভবিষ্যৎ নষ্ট হবে এটা ভেবেই উনি প্রথমে রাজি হননি, কিন্তু পরবর্তীতে উনি রাজি হয়ে যান ওনার মেয়ের সুখের দিকের কথা চিন্তা করে। এবং আমার স্ত্রী যে একটা পড়ি সেই বিষয় সম্পর্কে আপনারা হয়তো অনেকেই জেনে গেলেন, এবং আমার পরিচয়ের জন্য আমি বলতে পারছি না। তো আমি একজন চোরের ছেলে ছিলাম, এটা আমার খুব শুনতে হয়েছে, এবং পরবর্তীতে এখন আমি আমার এলাকায় প্রচুর সম্মান, এবং আমাকে চোর বলার সাহস অন্ততপক্ষে আমার সম্মুখে কারণে যেসব লোকজন আমাকে সবসময় খারাপ বলতো, সবসময় আমাকে হেয় করতো, সেসব লোকজনই এখন আমার পায়ের কাছে এসে বসে থাকে, এরকম একটা অবস্থা। কারণ আমার যে ব্যবসা প্রতিষ্ঠান ছিল সেই ব্যবসা প্রতিষ্ঠান অনেক বড় হয়েছে, এটা সম্ভবত হাসনারই আমি ধন্যবাদ দিব, কারণ ও হচ্ছে আমাকে এগুলো বড় করতে সাহায্য করেছে, আইডিয়া দিয়ে, প্ল্যানিং দিয়ে, সমস্ত কিছু দিয়ে। ইভেন ও হচ্ছে কি পরবর্তীতে ওর নিজের শেয়ার থেকে, মানে হচ্ছে কি ও মূলত হচ্ছে আমাকে টাকা দেওয়ার জন্য এগুলো করছে, ওর নিজের শেয়ার থেকে ও আমাকে বিপুল পরিমাণ টাকা ইনভেস্ট করছে। তো আমি সেই টাকাগুলো ওর নাম করে ব্যাংকে অ্যাকাউন্ট করে রেখেছি, মানে হচ্ছে কি ইন্ডিভিজুয়ালি ওর নাম করে, এবং সিস্টেম করে আমি অন্যভাবে করে রেখেছি যে আসলে সেগুলো আপনাদেরকে না বলি। তো যাই হোক, তো এরকমভাবে আমার সংসার কিন্তু খুব ভালোই করছে, এবং এলাকায় এখন আমাকে কেউ চোর বলে না, এবং একজন সম্মানিত ব্যক্তি আমি। কোটি কোটি টাকা হয়েছে আমার, হয়তো যে চাকরিটা করি সেটা সম্মানের খাতিরে করি, কিন্তু আমার ব্যবসা অনেক আগে থেকেই আছে, চাকরি পর আগে থেকে, সেটা সবাই জানে। এবং আমি যে পেশায় আছি সেটা সম্মানজনক পেশা, এবং মানুষজন আমাকে এখন খুব সমীহ করে। ঈদের টাইম আসলে পুরো এলাকার মানুষজনকে আমি কাপড় চোপড় বিতরণ করি, এবং সেটা হাসনা খুব খুশি মন থেকে এগুলো করে। এবং আমার এলাকার অনেকেই হাসনাকে দেখেছে, তবে কেউ জানে না যে সে একটা পরী। সে সাধারণ মানুষের মতোই এলাকার সবার সাথে মেশে, বা বাড়ির সবার সাথেই মেশে। বাড়ির শুধুমাত্র আমার ভাই বোনেরা এবং মায়েরা জানে, তাছাড়া অন্যরা কেউ বলতে পারবে না। তো এই ছিল হচ্ছে আমার জীবনের ঘটনা, এবং আচমকাভাবে ওই দিন চুরি করতে গিয়ে যেরকম একটা মেয়ের সঙ্গে আমার দেখা হয়ে যাবে, যে কিনা স্বাভাবিক মানুষ নয়, একটা জিনের মেয়ে এবং একটা পরী, এবং সে আমাকে এরকমভাবে সাপোর্ট করবে সেটা কিন্তু আমি স্বপ্নে কোনোদিন ভাবতে পারিনি। এবং আমি আমার জীবনের সেরা লাইফ পার্টনার পেয়েছি। আমি জানি না কতদিন বাঁচতে পারবো, বা হাসনা অনেক বছর বাঁচবে। তো আমি জাস্ট হাসনাকে একটা কথাই বলেছি, মারা যাওয়ার পরে তুমি তোমার পছন্দ করে ভালো একটা জিনকে তুমি বিয়ে করে নিও, আর তোমার যে সন্তান থাকবে সেই সন্তানগুলোকে আমার উত্তরাধিকারে রেখে যেও, এবং তুমি তোমার মতো করে নতুন জীবন শুরু করো। কারণ হাসনা বলছে যে ওরা নাকি অনেক বছর বাঁচে, আমরা হয়তো 50-60 বছর, সর্বোচ্চ 70 বছর বাঁচবো, কিন্তু হাসনাদের এমনও রেকর্ড আছে যে 700-800 বছরও মানুষ বাঁচে, ওদের জিনেরা বাঁচে। তো ও তো আমার সঙ্গে বেশি দিন থাকতে পারবে না, তো ওর সঙ্গে যদি কোনো দিন সন্তান হয় আমার, তো সেই সন্তানগুলোকে বড় করে ওকে বলবো কি যে এখানে রেখে যেতে, এবং তুমি তোমার মতো করে চলে যাও। তো এই ছিল হচ্ছে আমার জীবনের ঘটনা। তো আশা করি আজকের ঘটনাটি আপনাকে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, এবং আপনাদের জীবনে যদি কোনো ঘটনা থাকে আমাদেরকে ইমেল করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস এই ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন। দেখা হবে পরবর্তী এপিসোডে নতুন করে জীবনের ঘটনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনারা দেখছেন ভূত বাক্স বাই আরজে ইমরান।